পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় 2 জন রিমান্ডে। যুবদলের 2 নেতা বহিষ্কার, অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি বিএনপির। সুযোগ পেলেই ফুঁসে উঠবে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসররা। বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্র চলছে অভিযোগ নেতাদের। এনসিপিকে কোটি লোকের ভয় না দেখাতে নাহিদ ইসলামের আহ্বান। সংস্কার ছাড়া নির্বাচন হলে সরকারের সকল অর্জন ম্লান হবে, শঙ্কা হাসনাত আব্দুল্লাহর। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে, রিমান্ড শুনানি পরে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুরান ঢাকায় ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় 2 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজধানীর পুরান ঢাকায় সোহাগ নামের এক ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় আলাদা 2 মামলায় 2 জনকে রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত। এর মধ্যেই গ্রেফতার মাহমুদুল হাসান মাহিনের 5 দিন এবং রবিনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত বুধবার সন্ধ্যা 6টার দিকে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। এদিকে মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে ব্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় 2 নেতা রজব আলী পিন্টু ও সাবাহ করিম লাকিকে আজীবনের জন্য বহিষ্কার করেছে যুবদল। একই সঙ্গে হত্যার ঘটনায় পিন্টু ও লাকি সহ জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছে সংগঠনটি। শুক্রবার রাতে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসম্মুখে মোহাম্মদ সোহাগ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, প্রকাশ্য দিবালোকে সংগঠিত ও পৈশাচিক ও ন্যক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে শোক জ্ঞাপন করেন বিএনপি মহাসচিব। এদিকে মিটফোর্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, ভয় ও সংকোচ উপেক্ষা করে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, এখনও ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। এসব দোসরদের বিচারের অন্তর্বর্তী সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা রিজভীর। দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি গার্মেন্টস ও কলকারখানা চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপি সংস্কার বিরোধী নয় জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। এটাই তো 16 বছর শেখ হাসিনা বন্ধ করে রেখেছিলেন। এই দরজায় খিল দিয়েছেন। এই আপনার বন্ধ দরজা আমাদের এখন খুলতে হবে। সেই খোলার জন্য জনগণকে দিতে হবে, তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা, অর্থাৎ তার মনোনীত সরকার গঠন করতে হবে। তার কাছে দাবি করুন কি সংস্কার করতে হবে, যেটা জনগণের প্রয়োজনীয়, জনগণের উপকারে লাগবে, সেই সংস্কার করতে নিয়েছেন। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্রকে উদ্ধার করতে চায় বিএনপি। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক আস্থা সংস্থা আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, সরকার পতন আন্দোলন ও মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। ৭১কে মৌলিক যুদ্ধ আখ্যায়িত করে তিনি বলেন, ২৪-এর আন্দোলন তারই ধারাবাহিকতা। বৈষম্য বিরোধীদের বৈষম্য সৃষ্টি না করারও আহ্বান জানান বিএনপির এই নেতা। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্র চলছে। বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চায় না, তাদের সবাইকে মিলে একটা ঐক্যজোট করার পরামর্শ দেন বিএনপির এই নেতা।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জন্য জুলাই অভ্যুত্থানের শহীদরা জীবন দেয়নি। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ যেভাবে রাজপথে নেমেছিল, একইভাবে সন্ত্রাসী ও চাঁদাবাজদের রুখতে রাজপথে নামবে এনসিপি। শুক্রবার রাতে খুলনার শিববাড়ি মোড়ে এনসিপির পদযাত্রা পূর্ব পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ আরও বলেন, আগে গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল, তাদেরকে এখন একটি দল প্রশ্রয় দিচ্ছে। এ সময় দলের নেতাকর্মীরা বলেন, জুলাই যোদ্ধাদের কিছুদিন পর জঙ্গি ও সন্ত্রাসী বানিয়ে মুখ বন্ধ করে দেয়া হবে, যাতে ক্ষমতাকে কোনো প্রশ্ন করতে না পারে। তা রুখতে জুলাই ঘোষণাপত্র আদায় করতে হবে বলেও জানান এনসিপির নেতারা। গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল, সেই মাফিয়াদেরকে এখনো আবার একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে থাকলেও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সাথে নাই, তারা পুরনো বন্দোবস্তের পক্ষে আছে। পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য তারা সবকিছুই করে যাচ্ছে। আপনাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে, আবারও মাঠে নামতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। শহীদরা এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছে। এদিকে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। সংস্কার ছাড়া ভোট হলে অন্তর্বর্তী সরকারের সকল অর্জন মলিন হবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার যশোরে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। জি, আমরা কিন্তু নির্বাচন বিরোধী না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শেখ হাসিনার খুনের নির্দেশ দেয়া এখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত, তাই দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। শুক্রবার বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামী আয়োজিত জুলাই বিপ্লব 2024-এর শহীদ ও আহতদের পরিবারের সদস্যের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, ভারত বাংলাদেশের গণহত্যার মদদ দিয়েছে। শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, তাহলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে বলেও মন্তব্য করেন তিনি। শহীদরা সবার কোনো রাজনৈতিক দলের না, সবাই তাদের সম্মান করতে হবে। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। খুনি শেখ হাসিনা যে নিজে নির্দেশ দিয়েছিল হত্যাকাণ্ড চালানোর জন্য, সেটা আন্তর্জাতিক মিডিয়ায় প্রমাণিত হয়েছে। আপনারা সকলেই এটা জানেন। কাজেই শেখ হাসিনার বিচারে আর কোনো বাধা থাকার কথা নয়, কারণ যখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত যে জুলাইয়ে যে গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যার নির্দেশদাতা ছিলেন স্বয়ং শেখ হাসিনা। তো সেই কারণে আমি আশা করব যে বর্তমান সরকার তার বিচার দ্রুততার সাথে সম্পন্ন করে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে, সেই শাস্তি শেখ হাসিনা নিশ্চিত করবে। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বরকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 3 দিনের রিমান্ড আবেদনের শুনানি পরে হবে জানিয়েছেন আইনজীবীরা। শুক্রবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে দুদকের একটি টিম আবুল বরকাতকে আদালতে হাজির করেন। পরে দুদকের পক্ষ থেকে 3 দিনের রিমান্ড আবেদন আর আসামির পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। তবে উভয় পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোরই নির্দেশ দেন আদালত। আইনজীবীরা জানিয়েছেন, পরবর্তীতে শুনানির তারিখ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাত 11টার দিকে ডিবি পুলিশ ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে গতকাল দুদকের কাছে হস্তান্তর করে। দুদকের একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অনুযায়ী বিজ্ঞ সিএমএম আদালতের কোনো ম্যাজিস্ট্রেট এই মামলা কগনিজেন্সে নেওয়ার অথবা কোনো শুনানি করার সুযোগ নেই আইনগতভাবে। সেই কারণেই আসামিকে সিডব্লিউ দেওয়া হয়েছে এবং আসামির বিরুদ্ধে 3 দিনের পুলিশ রিমান্ডের একটা দরখাস্ত ছিল। এই দরখাস্ত সবগুলো আপনার সেটেল ডাউন হবে বিজ্ঞ সেশন জাজে গিয়ে। এখানে এই মামলা কগনিজেন্স নেওয়ারও সুযোগ নাই, শুনানি করার সুযোগ নাই, জামিনেরও সুযোগ নাই। আমরা জাস্ট কোর্টকে এই জিনিসটা ইনফর্ম করেছি, এরপরে কোর্ট এই আসামিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেছেন। এটা কিন্তু একটা সেটেলড ইস্যু। 2022 সালে ইতিমধ্যে উনি
দুদক থেকে তদন্ত করে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেম ইস্যুতে, এবং এই সব কিছু সেম। আপনি তো নতুন করে কোনো মামলা যদি আমার এই ইস্যুতে আনতে চান তাহলে আপনাকে কোনো একটা ডিফারেন্সিয়েট দেখাতে হবে, কিন্তু আপনি একটা সেম গল্প, সেম এফআইআর, সব কিছু সেম দিয়ে আবার নতুন করে মামলা করা হয়েছে। 15 বছরের মধ্যে এবার সবচেয়ে খারাপ হয়েছে এসএসসির ফলাফল। পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে, কমেছে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও। শিক্ষাবিদদের মতে এবছর মেধার প্রকৃত মূল্যায়ন হয়েছে, কারো চাপে বেশি নম্বর দিয়ে বেশি পাশ দেখানো হয়নি। রিপোর্ট হাসমা আক্তার নূপুরের। 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানে পরীক্ষার্থী ছিল গত বছরের তুলনায় প্রায় 1 লাখ কম। ফলাফলেও বিপর্যয় স্পষ্ট। পাশের হারে বড় ধরনের ধস। দেশে পাশের হার 68.45%। পাশের হারের সাথে জিপিএ 5ও কমেছে। গত বছর পাশের হার ছিল 83.4। জিপিএ 5 পেয়েছিল 1,82,129 জন। এবারের তুলনায় 43,097 জন বেশি। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী 73,616 জন এবং ছাত্র 65,416 জন। শিক্ষকদের মতে করোনা পরিস্থিতি এবং দেশের অস্থিতিশীলতার কারণে ফল খারাপ হয়েছে। ফেলের সংখ্যা দেখলে আমরা আসলে একটু হতাশ হচ্ছি, কিন্তু আসলে আপনি যদি একটু আসেন, এই যে শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু দুটো স্টেজ পার করে, একটা করোনাকালীন সময়ে তারা পড়াশোনা একটু বাইরে ছিল, একটু বাসায় বসে পড়াশোনা, এইরকম একটা স্টেজ পার করেছে। আর আমাদের যে জুলাই আন্দোলনের সময় তারা দেখেছে তাদের বান্ধবীরা এই আন্দোলনে অংশগ্রহণ করছে, তারা অংশগ্রহণ করছে, এক ধরনের ট্রমা কিন্তু তাদের মধ্যে ছিল। এই ট্রমাটা কাটিয়ে তারপরে এই সময় নিয়ে তারা পরীক্ষা দিয়েছে এবং যা করেছেন আলহামদুলিল্লাহ। এবার সবচেয়ে বেশি পাস রাজশাহী শিক্ষা বোর্ডে 77.63%। সবচেয়ে কম পাস বরিশাল শিক্ষা বোর্ডে 56.38%। মাদ্রাসা বোর্ডে পাস 68.09 আর কারিগরিতে 73.63। শতভাগ পাশ করেছে 984টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। কোনো শিক্ষার্থী পাশ করেনি 134টি শিক্ষা প্রতিষ্ঠানে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির জানালেন, এবার কাউকে গ্রেস মার্কস বা বাড়তি নম্বর না দেওয়ার কথা। আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই, নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। শিক্ষাবিদরা বলছেন, এবার শিক্ষার্থীদের প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে। বিগত দিনগুলোতে ইনফ্লেটেড রেজাল্ট হতো, নির্দেশনা দেয়া হতো এইভাবে এত শতাংশ রেজাল্ট হতে হবে, ইনফ্লেটেড, এবং এর প্রতিক্রিয়াটা আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে আমরা টের পাই। আমি মনে করি এখন যেটা হচ্ছে সেটা আমার বিবেচনায় প্রকৃতপক্ষেই শিক্ষার্থীদের অর্জন। এটা সংখ্যার দিক থেকে একটু কম মনে হলেও আমি মনে করি এটা গুণগত দিক থেকে আমাদের জন্য খুব ভালো ফল নিয়ে আসবে। অকৃতকার্য ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ এই শিক্ষাবিদের। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার সরকার পতন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করে মাঝপথে থেমে যাওয়া আন্দোলনকে পুনর্জাগরণ ও নানামুখী কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2024 সালে জুলাই আগস্ট সরকার পতনের এই আন্দোলনে বড় একটি ভূমিকা পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জারি করা কোটা বাতিল প্রজ্ঞাপনটি 2024 সালের জুনে পুনর্বহাল করা হলে সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি তোলে কোটা প্রথা সংস্কারের। চলতে থাকে নানা কর্মসূচি। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না?
14 জুলাই শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে পাল্টে যায় পরিস্থিতি। উত্তাল হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই দিনই ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয় ছাত্রলীগকে। এই বয়ানটা যে শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলার বিপরীতে আমরা যখন ব্যঙ্গাত্মকভাবে রাজাকারটাকে আমরা গ্রহণ করে নিলাম, এইটা শেখ হাসিনার বা আওয়ামী লীগের যে পুরো শক্তিশালী মুক্তিযুদ্ধের ন্যারেটিভ, সেই ন্যারেটিভকে 14 তারিখে ভেঙে দিচ্ছে। আমরা স্বৈরাচার তাড়িয়েছি, বাট আমরা আসলে যেভাবে স্বপ্ন দেখেছিলাম, যেরকম একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছিলাম, সেরকম হয়তো হচ্ছে না। কিছুটা ঘাটতি আছে, অনেক জায়গায় ঘাটতি আছে। এখনও আমাদের রাজনৈতিক সংস্কার হচ্ছে না, একাডেমিক সংস্কার তো হয়ই নাই। রংপুরের পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আন্দোলনের নামে স্থানীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও আন্দোলনকে বেগমান করতে নেওয়া হয় নানা কৌশল। যেদিন আবু সাইদ শহীদ হলো, এরপরে যখন আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লো, তখন থেকেই মনে হলো যে না, এটার কোটা বিরোধী আন্দোলনে নেই, এটা কোনো না কোনোভাবে সরকারের বিরোধী আন্দোলনে চলে গেছে। এবং আমরাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমরা যারা সমন্বয়ক ছিলাম, সহ সমন্বয়ক ছিলাম, আমরাও আসলে ওই দিকেই মুভ করছিলাম। এই মুভমেন্টে যখন আমরা দেখলাম যে এমন কিছু ভাষা, যে ভাষাগুলোর সাথে আমরা পরিচিত না, এইটা আমাদেরকে খুব কানেক্ট করছে। নামগুলো যে অবরোধের পরিবর্তে বাংলা ব্লকেট দিচ্ছি, কমপ্লিট শাটডাউন, রিমেম্বারিং আওয়ার হিরোজ, মার্চ ফর জাস্টিস, ছাত্র জনতার গণমিছিল। উত্তাল আন্দোলনে একের পর এক ছাত্র জনতার হত্যার খবর ছড়িয়ে পড়লে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট, জারি করা হয় কারফিউ, আটক হয় কেন্দ্রীয় 6 সমন্বয়করা। কিন্তু দমে যায়নি জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা। কারফিউ ভেঙে সড়কে অবস্থান নেন শিক্ষক শিক্ষার্থীরা। খবরটি প্রচার হবার সাথে সাথে সারা দেশে কারফিউ ভেঙে আবারও আন্দোলনে নামে ছাত্র জনতা। 4 আগস্ট যখন জাহাঙ্গীরনগরে ব্যাপক মাত্রায় মিছিল হয়, প্রায় 15-16 হাজার ছাত্র জনতা মিলে, তখন কিন্তু আমরা পণ করি যে কোনোভাবে হোক এই আন্দোলন আমাদেরকে সাকসেস করতে হবে। ওই মুহূর্তে ঘোষণা আসে 5ই আগস্টে লং মার্চ। সেই লং মার্চে একটা অভূতপূর্ব জাহাঙ্গীরনগরের ভূমিকা ছিল। জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য বলে দাবি শিক্ষক শিক্ষার্থীদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। খুলনার মহেশ্বর এলাকায় যুবদল নেতাকে গুলি ও রকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুর 2টার দিকে যুবদল নেতা মাহবুবুর রহমানকে তার নিজ বাসার সামনে এই হত্যাকাণ্ড ঘটায় তারা। স্থানীয়রা জানায়, দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় হেলমেট পরা 3 জন মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। পরে তার 2 পায়ের রক কেটে মৃত্যু নিশ্চিতের পর সন্ত্রাসীরা চলে যায়। এই ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কুয়েটে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার দায়ে দল থেকে বহিষ্কার হন মাহবুবুর রহমান। টানা পতনের পর ফের ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। গত 6 কার্যদিবসে 92 পয়েন্ট সূচক বৃদ্ধির পাশাপাশি দৈনিক লেনদেনও ছুঁয়েছে প্রায় 700 কোটি টাকার মাইলফলক। অর্থনৈতিক সূচকে পরিবর্তন এবং সরকারের প্রতি আস্থা ফেরায় বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে মনে করছেন মার্চেন্ট ব্যাংকাররা। তবে এই বাজারে টেকসই স্থায়িত্ব নিয়ে শঙ্কায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর। গুজবে কান্না দিয়ে ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগের পরামর্শ তার। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। একটানা 6 কার্যদিবস ধরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। গত সপ্তাহে বেশিরভাগ শেয়ারের দর বাড়ায় 4 দিনের লেনদেনে বাজার মূলধন বেড়েছে 8,677 কোটি টাকা। এ সময় ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে প্রায় 92 পয়েন্ট। বেশ কিছুদিন ধরেই লেনদেন 2 থেকে 300 কোটি টাকার বৃত্তে ঘুরপাক খেলেও গেল সপ্তাহে তা ছুঁয়েছে প্রায় 700 কোটি টাকার ঘর। যেহেতু মার্কেট অনেক দিন একটা জায়গায় ছিল, স্বাভাবিকভাবেই যেহেতু এই ইন্ডিকেটরগুলো একটু পজিটিভ, সেখানে ডিমান্ডের বিষয়টা আসছে। এবং আমরা যেহেতু দেখছি যে আমাদের মার্কেটের যারা মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট সবাই একমতভাবে চিন্তা করতে পারছে যে আসলে আমাদেরকে ক্যাপিটাল মার্কেট এক্সপান্ড করতে হবে। ক্যাপিটাল মার্কেট যদি এক্সপানশনে না যায়, অবশ্যই কোয়ালিটি এক্সপান্ডিং এর বিষয়টা এখানে উল্লেখ করব। তো সেইটা যদি না হয় আসলে ইকোনমি সাস্টেইন করবে না।
এই যে আমাদের সম্মিলিতভাবে একমত হওয়া এবং সব স্টেক হোল্ডারদের কাছে প্রচেষ্টা গ্রহণ, এটাও একটা পজিটিভ বিষয়টা নিয়ে আসছে। নিয়ন্ত্রক সংস্থার সাবেক এই চেয়ারম্যানও মনে করেন একটানা দরপতনে একেবারেই তলানিতে ঠেকেছিল শেয়ার বাজার। ট্রেজারি বন্ড সহ বিভিন্ন খাতের সুদ হার কমতে থাকায় শেয়ার বাজারে নজর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। তবে ঊর্ধ্বমুখী এ বাজারে বুঝে শুনে বিনিয়োগের পরামর্শ তার। এই দরটা কত দূর পর্যন্ত উঠবে এবং কতটুকু স্থায়ী হবে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত, এবং যারা ইনভেস্টমেন্ট করবে তাদের উচিত এমন জায়গায় ইনভেস্ট করা যে সমস্ত কোম্পানি ভালো, যেখানে এই প্রাইসটা সাময়িকভাবে ফল করলেও আবার উঠবে। কারণ আমাদের কিন্তু এই বাজারটা কতটুকু উঠবে, স্থায়ী হবে কিনা, এটা আরও কিছুদিন না গেলে আমরা নিশ্চিত হতে পারছি না। তবে এখন বর্তমান যে অবস্থাটা আছে বেশ ইতিবাচক। বাজারে শেয়ারের যোগান বাড়াতে নতুন কোম্পানি তালিকাভুক্তিতে মার্চেন্ট ব্যাংকারদের আরও মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিও সংবাদ উপস্থাপকদের সংগঠন এনবিএর বার্ষিক সাধারণ সভা হয়েছে। শুক্রবার রাজধানীর সীমান্ত স্কয়ারে আয়োজিত এজিএম অনুষ্ঠানে দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশনের উপস্থাপক ও উপস্থাপিকারা উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় 2024 সালের RCAC-তে অনুমোদন সংগঠনগুলোর গঠনতন্ত্র পুনরায় অনুমোদন দেওয়া সহ 11 দফা প্রস্তাব তুলে ধরা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডার পণ্যে 35% হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকের লেখা চিঠি নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি এই হুমকি দেন। এমন এক সময় এই হুমকি এলো যখন 21 জুলাই সময়সীমার মধ্যে শুল্ক জটিলতা সমাধানের সমঝোতা আলোচনা চালিয়ে যাচ্ছে দেশ দুটি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিলে প্রয়োজনে কানাডার ওপর আরও বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প। এর আগেও কানাডার কিছু পণ্যে 25% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে আমদানি করা স্টিল, অ্যালুমিনিয়ামে 50% আর গাড়ি শিল্পে 25% শুল্ক আরোপের প্রভাব এরই মধ্যে কানাডায় পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের রপ্তানির মধ্যে কানাডায় প্রায় 3/4 পণ্যের বাজার ধরে রেখেছে। দিল্লিতে বাঙালি উচ্ছেদ সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্ট। ভারত জুড়ে বাঙালি বিরোধী অপচেষ্টা চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এমন অভিযোগ তোলার 24 ঘন্টার মধ্যে এক আবেদনের জেরে এই নির্দেশনা দিয়েছে আদালত। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবকেও আলাদাভাবে এ বিষয়ে আদালতকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জে সম্প্রতি উচ্ছেদ অভিযানের পর হাইকোর্টে এই আবেদন করা হয়। আটক শ্রমিকদের একাংশের মধ্যে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করা হয়েছে। এর মধ্যে 8 বছরের এক শিশুও রয়েছে বলে হাইকোর্ট জানিয়েছে। আবেদনকারীদের আইনজীবী। আগামী বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। উচ্ছেদ অভিযান এমন জায়গায় হচ্ছে যেখানে মূলত ভাড়ায় খাটা পশ্চিমবঙ্গের বাঙালি শ্রমিকরা বসবাস করেন। অভিযোগ রয়েছে তাদের মধ্যে থেকে বাংলাদেশিদের চিহ্নিত করে নামে উচ্ছেদ অভিযান চলছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় 2 জন রিমান্ডে। যুব দলের 2 নেতা বহিষ্কার। অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি বিএনপির। সুযোগ পেলেই ফুঁসে উঠবে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসররা। বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্র চলছে, অভিযোগ নেতাদের। এনসিপিকে কোটি লোকের ভয় না দেখাতে নাহিদ ইসলামের আহ্বান। সংস্কার ছাড়া নির্বাচন হলে সরকারের সকল অর্জন ম্লান হবে, শঙ্কা হাসনাত আব্দুল্লাহর। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে, রিমান্ড শুনানি পরে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।